সকলকে শুভেচ্ছা ভালোবাসা। এত সুন্দর একটা অডিয়েন্সের সামনে বসে কাজ করতেও ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগছে আমাদের সামনে আছেন আমাদের প্রিয় রাজাদা। আমরা যে আজকে যে অনুষ্ঠানটি করতে চলেছি, রমারই লেখা একটি কবিতা অবলম্বনে শ্রুতি নাটক, ভারী সুন্দর লেখা, এবং সেই কবিতা অবলম্বনে একটি খুব ভালো শর্ট ফিল্ম করেছিলেন রাজাদা। আপনারা যদি না দেখে থাকেন, ইউটিউবে আছে ইন্দু নামে। তো সেটিরই একটি শ্রুতি নাটক স্বরূপ আমরা আজকে করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে শব্দ সংযোগে যে ভাই আছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঞ্চালিকা যিনি, তার নামটা আমার ঠিক জানা নেই, তাকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দুঃশাসন যেদিন রাজসভায় সকলের সামনে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমায় বিবস্ত্র করতে চেয়েছিলেন, সেদিন সভাকক্ষে একজনও কেউ আঙুল তুলে প্রতিবাদ করেনি। হে কৃষ্ণ, তুমি আমায় সেদিন বস্ত্র দিয়ে লজ্জা ঢেকেছিলে ঠিকই, কিন্তু ঢাকতে পারোনি সেদিনের অপমানের জ্বালা। ইতিহাসের পাতায় রচিত হয়েছিল, একমাত্র নারীকেই পণ্য করা যায়। ইন্দু নামে এক বাচিক শিল্পীকে প্রথম দেখলাম একটি সাহিত্যের আসরে। ও সুললিত কণ্ঠের পরিবেশন এস্ট্রাজের মূর্ছনা হয়ে চোখে পড়ছিল নিশ্চুপ শ্রোতাদের তৃষ্ণার্ত হৃদয়ে। প্রধান অতিথির আসনে বসে মগ্ন হয়ে শুনছিলাম আমারই রচিত কবিতার অপূর্ব ব্যঞ্জনাময় আবৃত্তি। রক্তে মাংসে গড়া সারশত রূপ ও গুণের আলোক ছটায় আলোকিত তখন গুণীজনের সভা সমাগম। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে শ্রোতাদের করতালির সাথে সাথেই করজোড়ে নমস্কার জানিয়ে মেয়েটি তড়িঘড়ি আমার কাছে এসে প্রণাম করে বলল, আপনি আমার ভীষণ শ্রদ্ধেয় কবি। আপনার সামনে আমার কবিতা আবৃত্তি করতে পেরে আমি ধন্য। আকস্মিক এক অপরিচিতা পা ছুটেই ইতস্তত ভাবে বলে উঠলাম, না না, আরে আরে, ঠিক আছে ঠিক আছে, তোমার আবৃত্তি শুনলাম, ভীষণ ভালো লাগলো। নিখুঁত উচ্চারণ তোমার, অসাধারণ বাচন ভঙ্গি, কিন্তু কিন্তু তোমার এই মুখের আদল খুব চেনা চেনা লাগছে। ঠিক কবে কোথায় দেখেছি মনে করতে পারছি না। কথাগুলো বলার সময় লক্ষ্য করছিলাম ওর পান পাতা মুখে প্রজ্ঞার ছাপ, দ্যুতিময় দৃষ্টিতে বুদ্ধির ছলকানি, পাপড়ি ঠোঁট ছুঁয়ে বিনয়ী হাসি, লাবণ্যময় মসৃণ গালের ডান দিকে ছড়িয়ে পড়া ছোট্ট একটি তিলবিন্দু, পিঠ জুড়ে কেশবিনাশের মেঘচ্ছায়া, আলতো শাড়ির কুচির ভাঁজে সংসারের দোতরা নৃত্য। আমার প্রশ্নের উত্তরে মেয়েটি আত্মপ্রত্যয় স্বরে বলল, ক্ষরণহীন অক্ষরের বাসায় যিনি তীক্ষ্ণ মেধা ও রুচিশীল মননকে পরম যত্নে লালন করেন, আমি কিন্তু মগ্ন সাধকে এই প্রথমবার দর্শন পেলাম। মুহূর্তের মধ্যে লাস্যময় নারী হয়ে উঠল। তারপর অগ্নিবর্ণা চঞ্চলা হরিণীর মতো মেয়েটি ত্রস্ত পায়ে দ্রুত সভা ছেড়ে বেরিয়ে গেল। পুরুলিয়ার বসন্ত উৎসব শেষে গাড়ি করে ফেরার সময় ড্রাইভারের পাশে বসে দেখছি
রাস্তার দুই ধারে রক্তিম পলাশের স্ফুলিঙ্গ, কোথাও বা আমের মুকুলের গন্ধে মম করে বইছে ফাল্গুন বাতাস। তবু কেন জানি না, প্রকৃতির অপার মুগ্ধতা ছাপিয়ে ওই মেয়েটির মুখচ্ছবি বারবার আমার মনের ক্যানভাসে ফুটে উঠছে। বাড়ি ফিরে ক্লান্ত শরীর আরাম কেদারায় এড়িয়ে দিলাম। ভেতরে এক অজানা আশঙ্কায় বিবেক দংশনের এক অস্থিরতা ক্রমশ যেন বাড়তে শুরু করলো। একটা সিগারেট ধরিয়ে পূর্ণিমার রাতে নির্ঘুম চোখে চেয়ে দেখছি হীরককুচি তারাপড়া আকাশে মেঘ বালিকার দল পেজা তুলোয় ডানায় ভর করে উড়ে যাচ্ছে আলোক বর্ষ বাতা পেরিয়ে। চন্দ্রিমা জানলার গ্রিল টপকে বিছানায় বিছিয়ে দিচ্ছে রূপালী চাদর। মোহিত হয়ে ভাবছি, আজ অনুষ্ঠানে দেখা সেই নবপরিচিতার সুডোল বুকখানি যেন চন্দন চর্চিত পৃথিবীর যোগ্য বেদিতে অপূর্বা দেবীর এক নিপুণ ভাস্কর্য। পুরো কাছে ঝাপসা স্মৃতি, ত্বকে বলি রেখা, সময়ের স্মরণে পেরিয়ে জীবনের প্রায় শেষ সায়ান্নে এসে এক অমোঘ আকর্ষণে কল্পনাকে ভাসিয়ে নিয়ে চলছি সুখের সিন্ধু সাম্পানে। হঠাৎ মাঝরাতে মোবাইলের রিংটোনে দরবারি কানাডার ধুন শুনে সম্বিত ফিরে পেলাম। এত রাতে অচেনা নাম্বার থেকে কে ফোন করলো? দ্বিধান্বিত হয়ে রিসিভ করতেই, হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো। ফোনের ওপার থেকে ভেসে এলো কোন মহিলার আবেগ মুথিত কণ্ঠস্বর। মুরে মনে পড়ে কবি বাবু, আজ থেকে বেশ কয়েক বছর এগুতে আমাদের গায়ে জ্যোৎস্না রাইতে সুরুল পরবে, তামসা মাদলের তালে তালে দুলে দুলে নিচে উঠেছিল সেই শঙ্খ লাগা দুটি পরাণ। কি ভোর হতে সেই যে জোর ভাঙ্গে শহরের পিচ রাস্তা ধরে অজগরের মতন ধীরে ধীরে মেলাই গেলি। কি কিন্তু আর আলি না। কিছুদিন পর সবাই বুঝে যেতে আমাদের গাছ প্রধান বলল, পাড়ায় কি মর্দরদের অভাব পড়েছিল রে সুয়াগী? ও কবি বাবু তোর জীবন নিয়ে কবিতা লিখে গল্প লিখে টাকা কামাইবে, দেশে বিদেশে নিজের নাম ছড়াইবে, ওয়ার কাব্যে ঠাই পাবি, শরীরে ঠাই পাবি, কিন্তু ওয়ার ঠাকুর ঘরে লক্ষ্মীর আসনে শরীরে বসার জায়গা পাবি গলাই। বুকামি লে, এবার তুই বুঝ। সাঁঝের বেলায় ও পাড়ার খুঁজ বুড়ি আইসে করজ থেকে এক মুঠা শিকড় বাকর বাইর কইরে আমার হাতে দিয়ে কানের কাছে
ফিস ফিস করে বলেছিল, একটা বাইকে খাইয়ালে পাপটাকে শরীর থেকে বাদ দিয়ে লুকান কইরে ঘর পাইজার স্বপ্ন দেখ রে পাগলি। না বাবু না, তোর দিয়া একমাত্র উপহারকে দেখতে আধারে বাস ঝাড়ে ফেলে আসতে পারিলাই রে। এত বদমাস অপমান যন্ত্রণা সহ্য কইরে পৃথিবীর আলো দেখাইছি বিটিটোকে রে, আলো দেখাইছি। আর যাকে তোর কবিতা পাঠ করতে দেখলি সে তোরই ছিল হিন্দু। হিন্দু? ভয় নাই বাবু, ভয় লাই রে। বউয়ের অধিকারে তদিন পারে দাবি কইতে আসিলাই, এতগুলা বছর কামিন খাইতে মানুষ কইরেছি বিটিটাকে। ও এখন একটা স্কুলের দিদিমণি হইছে। ওর রোজগারে আমাদের দুবেলা পেটের ভাতের জোগাড় হইতে যায়। শুধু একটাই বিনতি করি বাবু, চুপ করো। কখনো বাপের পরিচয় নিয়ে বিটিটার সামনে দাঁড়ায় নিজেকে ছোট করেছিলাম। ও জানে ওর শিক্ষিত বাপ জন্মের এগুতেই ওর বক্কা মাটাকে ছেড়ে পাইলেছে, পলাই গেছে। চুপ করো, চুপ করো, ভালো থাকিস বাবু, চুপ করো, ভালো থাকিস রে তুই। চুপ করো। হ্যালো, হ্যালো, হ্যালো। ফোনটা কেটে গেল। রাত্রি তখন তৃতীয় প্রহর, চারদিক নিস্তব্ধ। কানের মধ্যে বারবার অরুণ অরুণ হতে লাগলো, হিন্দু। যাকে দেখলি সে তোরই ছিল হিন্দু। হারে বাবু, হিন্দু তোরই ছিল। হিন্দু। বিখ্যাত কবি ইন্দ্রজিৎ দত্তের নাম, যশ, খ্যাতি, পুরস্কার, স্মারক সারা দেওয়ালে জুড়ে অর্জিত পৃথিবীর প্রতিভার স্বীকৃতি যেন উদ্রূপের অট্ট হাত দিতে পেটে পড়ছে। এক আদিবাসী নারী শক্তি ভেঙে খান খান করে দিচ্ছে পাণ্ডিত্যের আভিজাত্যকে। বৃদ্ধ বয়সে একটা একাকিত্ব গ্রাস করছে আমার রাজকীয় বৈভবকে। এ বাড়িতে সব আছে, সব 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 আছে, শুধু শুধু বাবা বলে ডাকার কেউ নেই, বাবা বলে ডাকার কেউ নেই। আত্মচার, আত্মিক টান অনুভবের তাড়নায়, অনুশোচনার আগুনে দাউ দাউ করে পুড়তে থাকা পিতৃ হৃদয় আজ এক নিঃসঙ্গ বদ্ধ ভূমি। তোরই ছিল